সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান। থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট রিফাত আরা। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন এবং সময়টা কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে যদি জানতে চাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো থাকতে চাই আসলে। আর সময়টা আসলে সবার জন্যই একটু হার্ড ছিল। আই থিঙ্ক এখন আমরা আসলে ওভারকাম করে আসছি। তো আমি বলবো যে সময়টা এখন ভালোর দিকে যাচ্ছি আমরা সবাই মিলে আসলে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি গত বছর ধরে এবং সেই চেষ্টা করে যেতে হবে। আর যেহেতু আপনি অনেক রকমের কাজে ব্যস্ত আছেন, সব থেকে যদি ছোট করেই বলি, সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ আপনি, এবং এই অ্যাক্টিভের মধ্যে অনেকগুলো বিষয় আছে। তো এই শুরুর গল্পটা যদি আমি প্রথমেই জানতে চাই, কারণ এই গল্পের শুরুটা যদি আপনার জার্নি দিয়ে করি তাহলে কেমন হয়? খুবই ভালো হয়। এবং জার্নিটা আসলে শুরু হয়েছিল অনেক আগে, লাইক সোশ্যাল মিডিয়া তখন বাংলাদেশে এত পপুলার ছিল না তখন থেকেই। বিকজ আমি কাজ করছিলাম আপনার কিছু ইন্টারন্যাশনাল আপনার এনজিওর সাথে, সেটা হচ্ছে মেরি কিউরি অ্যান্ড ওমেন কানেক্ট ফার্স্ট। তো তখন আমি কাজ করতাম, তখন বাংলাদেশে আমি আসলে ইউকেতে ছিলাম ওই সময়টাতে। অ্যান্ড বাংলাদেশে আসলে তখন সোশ্যাল মিডিয়া ফেসবুকটা কেবল আসছে, বাট ফেসবুক তখন এত পপুলার না। তখন আমরা ইউজ করতাম আপনার নিজেদের জন্য, MSN, তারপর হচ্ছে ইয়াহু, দেন আসলো হাই5 সামথিং, দেন আসলো মিক33, এরকম। সো ফেসবুকটা তখন কেবল পপুলারিটি পাচ্ছিল। সো তখন আমি কাজ করতাম আমার ওমেন কানেক্ট ফার্স্ট, ওটার নামই ছিল ওমেন কানেক্ট ফার্স্ট, একটা এনজিও। আচ্ছা। ওখানে হতো যে ইউকেতে ইউরোপের যেই সব নারীরা আসতেন বাইরের কান্ট্রি থেকে, অ্যান্ড তারা আসার পরে দেখা যেত ওরা খুব ভালো ইংরেজি বলতে পারছেন না অনেকেই, বা অনেকেই জানছেন না যে এখানে এসে কীভাবে একটা জব সার্চ করতে হয়, কীভাবে সিভি বানাতে হয়, এভরিথিং। সো ওখানে আমি কাজ করতাম অ্যান্ড ওখান থেকে এক ট্রেনিং করাতাম যে কীভাবে সিভি বানাতে হয়। অ্যান্ড অনেক বাংলাদেশিরাও থাকতো, ইন্ডিয়ানরা থাকতো, তখন ওখানে দোভাষী হিসাবে কাজ করতাম। সো ওখান থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করার একটা ব্যাপার আমার মধ্যে মানে চলে আসে। এরপরে ব্যাক টু 2014 আমি তখন আই ওয়াজ প্রেগন্যান্ট, অ্যান্ড আমি তখন কিছুদিনের জন্য ক্যারিয়ার ব্রেক নেই। আচ্ছা। বাংলাদেশে ব্যাক করার পরে সো ক্যারিয়ার ব্রেকের সময়টা হতো কি, অনেক সময় হচ্ছে আমরা দেখা যেত যে নামাজ পড়তাম, অ্যান্ড তারপর দেখা যেত যে বাসায় আছি। সো অনেক সময় দেখা যেত যে ফেসবুকে অনেক সময় স্পেন্ড করছি, এবং তখন বাংলাদেশে ওই সময়টা থেকে ফেসবুকটা বেশ জনপ্রিয় হতে শুরু করলো, গ্রুপিং পেজ খুব কম এরকম। ওই সময়টাতে দেশে ব্যাক করার পরে দেখা যেত যে আমি আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, বা আমি আমার একটা মেকআপ রুটিন বা একটা ট্রিক্স শেয়ার করছি, কারণ প্রচুর ইউটিউব ভিডিও দেখতাম তখন। এবং তখন কিন্তু আস্তে আস্তে সবাই ফলো করার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়েছে। এবং তখন দেখা যেত যে আমি ওখান থেকে লাইক আপনার তখন ম্যাক নিয়ে আসতাম, বিভিন্ন ব্র্যান্ডস নিয়ে আসতাম, যেগুলো বাংলাদেশে তখন অত বেশি ওইভাবে হচ্ছে যে মানুষ জনপ্রিয় ছিল, অনেকে জানতো, যারা মেকআপ নিয়ে অনেক বেশি ফন্ড ছিল ওরা জানতো, বাট পাওয়া যেত না অ্যাভেলেবেল। তারপর কোথা থেকে এনেছো, আমার স্কিনের শেডটা কীরকম হবে, সেরকম অনেকে নক দিত। সো ওখান থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া, যে কথা বলতাম, আমার টাইমটা খুব ভালো কেটে যেত বাকি সময়টা। তো বাসায় বসে রেস্ট নিতে হতো, আমার কিছু কমপ্লিকেশন ছিল। সো বাসায় বসে রেস্ট নিতাম আর এগুলা হচ্ছে দেখতাম। তো একদিন খুবই একটা আমি বলবো যে খুবই স্কেরি একটা ঘটনা ঘটে, যে একটা মেয়ে ফেসবুকে পোস্ট করে যে আমি সুইসাইড করতে চাই। অ্যান্ড তখন অনেক রাত তখন মনে হয় 1টা-2টা এরকম বাজে। তো অনেকে সেটা নোটিস করেছিল, আমিও নোটিস করেছিলাম, বাট কেউই না জিনিসটা ওরকম তো অনেক কিছু আসে। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং উই গট টু নো যে দ্যাট গার্ল অ্যাকচুয়ালি কমিট সুইসাইড। অ্যান্ড তখন খুবই মানে হার্ট হয়েছিলাম যে আমরা কেউ কথা বলার কেউ ছিল না, এবং ওই মেয়েটা তখন যদি কারোর সাথে কথা বলতে পারতো, মেবি ওই মেয়েটা হয়তো বা বেঁচে যেত, মেবি আমরা ওকে সেভ করতে পারতাম। একদম। তখন আমি স্টার্ট করি যে আচ্ছা এখান থেকে আমাদের কিছু একটা করা উচিত, অ্যান্ড আমাদের একটুখানি কাউন্সেলিংয়ের দিকে ঝোঁকা উচিত। সো এর আগেও আমি আমার নিজের প্রোফাইল থেকেও কাউন্সেলিং করতাম। তো তখন আমি স্টার্ট করি যে আচ্ছা ঠিক আছে, এদের সাথে কথা বলা। সো কথা বলার পর দেখা গেল কি, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, যে আমাদের জন্য কিন্তু আসলে ইজি না, আমাদের মেয়েদের জন্য বাংলাদেশের লাইফটা কিন্তু আমরা যতই বলি আমাদের জন্য একটু টাফ। তো তখন যখন কথা বলতাম, কারো দেখতাম যে আপনার কিছু প্রবলেম থাকতো আপনার মেন্টাল হেলথ নিয়ে, কিছু থাকতো যেটাকে আমরা আমাদের দেশে একদমই গুরুত্ব দেই না, একদমই গুরুত্ব দেওয়া হয় না, যে মেন্টাল হেলথ আবার কি। এখন তো অনেক বুঝেছি আমরা, অনেক বুঝে একটা জায়গায় নিয়ে এসেছি অনেক মানুষকে। তখন তো একদমই বুঝতো না যে মেন্টাল হেলথ মানে কি, আবার এগুলো তো হচ্ছে বিলাসিতা, হ্যাঁ, সাম কাইন্ড অফ তোমার দুঃখ বিলাস, ইটস নট লাইক দ্যাট।
শুধু মেন্টাল হেলথই আমি বলবো না, যে অনেকের থাকতো যে কিছু পারিবারিক ইস্যু থাকতো, অনেক মেয়েরা টর্চার্ড হতো। সো আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সোশ্যাল ওয়ার্ক থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার ইন্টার্নশিপ ছিল নারী নির্যাতন প্রতিরোধ সেলে। সো ওখানে মেয়েদেরকে ফ্রি আইনি সহায়তা দেওয়া হয় নারীদেরকে। তো আমি অনেকে রেফার করতাম যে তোমার এই প্রবলেম, তুমি একজন লয়ার এখন হ্যান্ডেল করতে পারছো না, সো তোমাকে আমি ওখানে পাঠিয়ে দিতাম। সো ওখানে দেখা যাচ্ছে ওনারাও কাউন্সেলিং করতেন, ওনারা ফ্যামিলিদেরকে নিয়ে কাউন্সেলিং করে মিলাই দেওয়ার চেষ্টা করতেন। এটা যদি ডওরি টাইপের কিছু হয়, মানে যৌতুক টাইপের কিছু হয়, তখন অনেক লিগ্যাল হেল্প এই বিষয় এবং কাউন্সেলিং এর বিষয়ে আমি ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, সময় হয়ে গেল ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথাতে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট রিফা তারা। যে বিষয়ে শুনছিলাম যে আমাদের দেশে যেমন আমরা মেন্টাল হেলথকে এতটাই গুরুত্ব কম দিই যে আমরা যদি আমাদের মনের কথা আমাদের বাবা মার কাছেও বলতে যাই, তারাও কিন্তু সেই ব্যাপারে গুরুত্ব দেয় না। আর কাউন্সিলিংয়ের ব্যাপারটা তো আরও অনেক পরের বিষয়, সেটা আসছেই অনেক পরে এবং সেটার কোনো ইস্যু আমাদের দেশে আসলে হয় না, সেভাবে গুরুত্বই দেওয়া হয় না। তো সেটাই আপনি বলছিলেন, অনেকে বুঝতেই পারে না যে সে আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশনে আছে। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরো টাফ। এখন অনেক, আমি বলবো এখন অনেক প্যারেন্টসরা মানে বুঝতে শুরু করেছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বুঝতে পারেন না। আমাদের সময় ছিল, এখন তো প্যারেন্টসরা অনেক বেশি কেয়ারিং। এন্ড আমরা বাচ্চা একটু না হাসলে আমরা চিন্তা করি যে কেন হাসছে না, বাট বেশি ওয়ারিড হই। হ্যাঁ, বেশি করি, এখনো আছে। ওটা নিয়ে আমরা কাজ করেছিলাম কিছু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে নিয়ে, যে ওরা কি ফিল করে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বোঝা যায় না, মানে তুমি পড়াশোনা করতে চাচ্ছ না সেজন্য এরকম করছো, বা তুমি কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছো কিনা, বা বলে যে তোমার কি ক্ষুধা লাগছে। আমার মা যেটা বলতো, তোমার কি ক্ষুধা লাগছে, হ্যাঁ ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, বোঝে না। এবং বড়দের ক্ষেত্রে এটা হয়। এবং একজন নারী যখন মা হয় তখনও কিন্তু ওই জায়গাটা অন্যরকম, যে ডে 1 থেকে না বাচ্চা খেয়েছে, তুমি বাচ্চার যত্ন নিয়েছো। বাট একজন মাও যে বাচ্চার সাথে সাথে নতুন করে একজন মানুষ হিসেবে বা একটা মায়েরও জন্ম হয়, সে কিন্তু, আমরা কিন্তু ট্রেনিং নিয়ে আসিনি মা হওয়ার, আমাদের সব কিছু শেখানো হয়, কিন্তু প্যারেন্টস হওয়ার কিন্তু কোনো ট্রেনিং আমাদেরকে দেওয়া হয় না। প্যারেন্টিংয়ের কোনো ট্রেনিং বাংলাদেশে নাই। একজন ছেলে এবং একজন মেয়ে যখন মা বাবা হয়, তাদের কিন্তু কোনো মা বাবা হওয়ার ট্রেনিং থাকে না। সো দে ডোন্ট নো অ্যাকচুয়ালি যে কি করবে, কিছুই জানছে না। এবং তখন একটা ডিপ্রেশন কাজ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদেরই ম্যাক্সিমাম সময় ক্যারিয়ার ব্রেকটা নিতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, বা আরও আমাদের মতো আরও 10 জনের ক্ষেত্রে হয়। আমরা চিন্তা করি ওকে আমার হাজব্যান্ড বাইরে কাজ করছে, আমি ক্যারিয়ার ব্রেক নেই। আমি বলবো না যে সবাই, কারণ এখন অনেক বাবারাও আছেন যে চিন্তা করে ঠিক আছে আমি প্যাটার্নিটি লিভ নেই, তুমি কাজ করো, অবশ্যই। বাট স্টিল বায়োলজিক্যাল কারণেও আমাদের থাকতে হয়। এটা ইটস নট অ্যাবাউট আপনার হচ্ছে ফেমিনিজম, ইটস অ্যাবাউট যে আমরা যখন বাচ্চা ব্রেস্ট ফিড করে, তো মায়ের কাছে আসলে খুব স্বাভাবিক কারণে অনেক বেশি অ্যাটাচড হয়। তখন আমরা চারপাশের মানুষ যেটা হয় যে মাকে বলা হয় যে বাচ্চাকে খাইয়েছো, বাচ্চা শুকায় যাচ্ছে কেন, বাচ্চা মোটা হয়ে যাচ্ছে কেন। মায়ের যে একটা এক্সট্রা কেয়ার দরকার, তার যে ফিজিক্যালি চেঞ্জ হলো, মেন্টাল চেঞ্জ হলো, সোশ্যাল যে চেঞ্জ হলো, এটা না একদমই আমরা ওভারলুক করে যাই। প্রচুর মানুষ ওই সময় ডিপ্রেশনে চলে যায়। এবং এরকম কেস তখন আপনারা পেয়েছেন? প্রচুর পেয়েছি আমি। বাচ্চা থেকে পরবর্তী স্টেপগুলো কি ছিল? আমার এরকম ছিল যে আপনার স্টুডেন্টরা আসতো, কর্পোরেটরা আসতো, তো আমরা কথা বলার পর দেখা যেত কিছু মানুষ শুধু কথাই বলতে চায়, কথা বলার পরই মানে শি ফেল্ট যে আমার এখন ভাল লাগছে আপু। এরপরে আমরা বলতাম যে আপনি এই জিনিসগুলো করে দেখেন, নিজের প্রতি মনোযোগী হন, কোনো একটা কিছু নিয়ে বিজি থাকেন। প্লাস আমি কিছু বুক সাজেস্ট করতাম ওদেরকে, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, এরকম অনেক কিছু বুকস আছে যেগুলো পড়লে না আমরা নিজের থেকে নিজেদেরকে ঠিক করে ফেলতে পারি। সো যখন দেখতাম যে আর হয় না, এগুলোতে হচ্ছে না, ওর ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে বা ওর আসলে লিগ্যাল সাপোর্ট লাগছে, তখন আমরা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে হচ্ছে সাজেস্ট করে দিতাম যে আপনি এটা করেন। এটা করলে হচ্ছে কি অনেকেই এখনও লাইক থাকে না যে এটা ঠিক হয়ে যায়, এসে বলে যে আপু ওই সময় অনেক হেল্প হয়েছে অ্যান্ড এভরিথিং, অ্যান্ড স্টিল আমরা করে যাচ্ছি। বাট অনেকে হয় কি যে সাইকিয়াট্রিস্ট আমি বললাম আপনি দেখান, কিন্তু তারা নিজে থেকে যেতে চাচ্ছে না উইলিংলি, এই জিনিসটাকে পজিটিভলি নিচ্ছে না তার বা তার ফ্যামিলি মেম্বাররা। সেটা বোঝাতেও অনেক কষ্ট হয়েছে, ইনফ্লুয়েন্সটা করতে অনেক কষ্ট হয়েছে। বাট এখন আমি বলবো যে অনেকেই বুঝতে পারছে এবং অবস্থা অনেকটা উন্নতি হচ্ছে, হলেও স্টিল এখানে অনেকটা রিস্ক থেকে যায় যে আপনি একটা মানুষকে হেলদি লাইফস্টাইল, পজিটিভ লাইফস্টাইল বোঝাতে গিয়ে বেশ থাকে, বেশ অনেক কিছু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, অনেক কিছুই ফেস করতে হয়। আমাদের দেশে আসলে
আমরা যাদেরকে ইনফ্লুয়েন্সার বলি এই টার্মটার সাথে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে, হিউজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আমাদের দেশে বর্তমান যে প্রেক্ষাপট আছে, আমরা এত ইনফ্লুয়েন্সার দেখছি এবং যাকেই দেখা যাচ্ছে খুব সহজেই যেন এই প্ল্যাটফর্মটাতে আসতে চাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে পারপাসটা সেটা কতটুকু সলভ হচ্ছে আপনার কি মনে হয় একজন ইনফ্লুয়েন্সার হিসাবে? অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক টাইম স্পেন্ড করি, তো সো ওই জায়গা থেকে সবাই ইনফ্লুয়েন্সার, ব্লগার বা এরকম কিছু একটা হতে চায়, সো ইউটিউবার হতে চায় বা আমি মেকআপ আর্টিস্ট হতে চাই, বিকজ এটা না চোখের সামনে দেখা যায়, একটা গ্ল্যামার একটা ওয়ার্ল্ড দেখা যায় যে ওয়াও, মানে ইটস এ গ্ল্যাম ওয়ার্ল্ড যে ইনফ্লুয়েন্সারদের লাইফ এরকম, কিন্তু অ্যাকচুয়ালি তো তা না, কিন্তু অ্যাকচুয়ালি কখনোই সেটা না। এবং আমি বলবো যে অনেক ইনফ্লুয়েন্সাররা অনেক ভালো কাজ করছেন, এখন অনেকেই হোয়াইটনিং প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটার মধ্যে মার্কারির পরিমাণ অনেক বেশি থাকে। আমি থাইল্যান্ডের এসএমএ থেকে স্কিন কেয়ার অ্যান্ড মেকআপের একটা কোর্স করে এসেছি শুধুমাত্র হেলদি স্কিন কেয়ারকে প্রমোট করব বলে। তো মার্কারির পরিমাণ যেখানে থাকা উচিত 0.1-3%, সেখানে কয়েক হাজার গুণ মার্কারি আছে, এবং এই প্রোডাক্ট যারা সেল করছেন তারাও নিজেদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করছেন। সো ইনফ্লুয়েন্সিং এর কনসেপ্টটাই না আমাদের, আমি বলবো যে অনেকের কাছে ক্লিয়ার না, অনেকের কাছেই ক্লিয়ার, বাট অনেকের কাছে আবার জিনিসটা ক্লিয়ার না। আমি একটা মানুষকে তার একটা ভালো লাইফস্টাইলে কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছি বা কতটুকু হেল্প করতে পারছি, সেটাই আমার মনে হয় যে একজন ইনফ্লুয়েন্সারের কাজ হওয়া উচিত। সোসাইটিকে আমি কি দিচ্ছি বা সোসাইটির জন্য কি করতে পারছি সেটা অনেক বড় একটা পয়েন্ট, এবং এই ব্যাপারে আমি আসছি কারণ এই ব্যাপারে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হবে। ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। দর্শক, সময় হয়ে গেল ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা থেকে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছি আবার অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট রিফা তারা। যেই বিষয়ে আমরা শুনছিলাম যে যেই ভূমিকাটা তারা আসলে এখন পালন করছে এবং সেটা সব থেকে বেশি ইন্সপায়ার করছে অনেক কম বয়সী মেয়েদের, এই জিনিসটা আমার কাছে মনে হয় সব থেকে নেগেটিভ একটা পয়েন্টের দিকে চলে যাচ্ছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? আমরা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আমরা চলে যাচ্ছি আনরিয়েলিস্টিক বিউটি কনসেপ্টের ক্ষেত্রে, যে আনরিয়েলিস্টিক বিউটি মানে কি আমার ফিগারটা একদম জিরো ফিগার হতে হবে, আমাকে একদম ধপধপে সাদা পরীর মতন সাদা হতে হবে, বা আমাকে খুব দামি জিনিসই পরতে হবে তাহলেই আমাকে সুন্দর লাগবে, বা আমাকে ব্র্যান্ডের জিনিসই ইউজ করতে হবে তাহলেই আমাকে সুন্দর লাগবে। এই যে জিনিসগুলো আমার যে আনরিয়েলিস্টিক যে বিউটি কনসেপ্ট, এটার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যেটা বলছিলাম যে হোয়াইটনিং প্রোডাক্ট নিয়ে যখন আমরা কথা বলা শুরু করি, আমাদের পেজগুলোকে, গ্রুপগুলোকে রিপোর্ট করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, বিকজ ইটস আ মার্কেট। লাইক মানুষটা চাচ্ছে যে আমি ফিউচার চিন্তা করছি না 5 বছর পরে আমার স্কিনের কি অবস্থা হবে, এটা কেউ বলছে না। আসলে সবাই বলছে কি এখন তুমি এটা মেখে ফর্সা হয়ে যাও, সুন্দর হয়ে যাও, স্লিম হয়ে যাও, বাট এটার যে একটা ইম্প্যাক্ট আছে এটা আমরা দেখছি না। ইনফ্লুয়েন্সারদের কিন্তু অনেক দায়িত্ব থাকে। আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখি এটা কীরকম, ভালো কি খারাপ। আমাকে কেউ একজন এসে বললো আমার জিনিসটা লাইভ করে দাও, আমারটা একটা ভিডিও মেক করে দাও, কন্টেন্ট ক্রিয়েট করে দাও, আমি চেক না করে কখনো এটা করতে পারবো না, কিন্তু কারণ নিজের একটা দায়িত্ববোধের জায়গা থাকে। এই প্ল্যাটফর্মটা দায়িত্ববোধের একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত। এবং ছোট ছোট মেয়ে যারা আছে ওরা আসলে বোঝে না জিনিসটা, ওরা হয়তো দেখছে যে একজন ইনফ্লুয়েন্সার খুব ব্র্যান্ডেড একটা জিনিস ইউজ করছে বা সেজে গুজে এসে লাইভ করছে, তার পিছনে কিন্তু তার অনেক এফোর্ট আছে। একটা মানুষ, আমি পার্সোনালি 2টো মেকআপের কোর্স করে এসেছি, একটা থাইল্যান্ড থেকে একটা ইন্ডিয়া থেকে। দো আমি থাকে না যে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাউকে ট্রেন করছি না বা বউ সাজাচ্ছি না, বাট আমি শিখে এসেছি, আমার মনে হচ্ছে কোনো কিছু শিখে করা উচিত। সো একটা মানুষ যখন লাইভে আসে বা আমরা যখন একটা কন্টেন্ট বানাই, আমাদের কিন্তু এর পিছনে অনেক এফোর্ট থাকে। এরপর যখন একটা মেয়ে নিজের, আরেকটা জিনিস আছে, একটা মেয়ে যখন নিজে আর্ন করে একটা ব্র্যান্ডের জিনিস কিনে, ওইটার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তো তুমি যদি চাও যে তুমি একটা ভালো লাইফস্টাইল লিড করবো, তোমাকে অনেক কষ্ট করতে হবে। ইটস নট লাইক যে তুমি আনরিয়েলিস্টিক কোনো কিছু দিয়ে পেয়ে যেতে পারবা। সো আমরা এই জিনিসটাকে আমাদের ইনফ্লুয়েন্স করা উচিত, এবং আমরা করিও আসলে, যে কষ্ট করে আসো, প্রত্যেকটা জিনিসের পিছনে কষ্ট করতে হয়। চাইলেই আমরা একটা জিনিস পেয়ে যাব, হুট করে 2 মিনিটে পেয়ে যাব, শর্টকাট যখন ধরবে, শর্টকাট আবার শর্টকাটের মতো করেই কিন্তু আসলে চলে যায়। সো আমার মনে হয় এই কনসেপ্টগুলো কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। আশা করছি আমরা যেহেতু এগুলো নিয়ে কথা বলছি, যারা দেখছে কিছুটা হলেও তাদের আইডিয়া হবে, অনেক হচ্ছে গ্র্যাজুয়ালি, এবং আমাদের এটা আরো বাড়াতে হবে, কথা বলতে হবে, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে হোক বা টেলিভিশন মিডিয়াতেই হোক না কেন। এবং এই কাজের পাশাপাশি আপনি একজন উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন, সেই বিষয়ে যদি জানতে চাই ওই কনসেপ্টে এগোনো কিভাবে? ওই কনসেপ্টে এগোনো মানে আমি একদম ছোটবেলা থেকে ডিজাইনিং করি,
ডিজাইনিং করি মানে নট লাইক যে আমি ডিজাইনিং শখের জন্য নিজের ড্রেস করছি এরকম না। আচ্ছা, আমার শুরু থেকে আমার ফ্রেন্ডদের আমি স্টাইলিং করতাম। আচ্ছা। আমার বিয়ের দিন আমার মনে আছে যে আমি আমার ফ্রেন্ডদের ড্রেস ঠিক করে দিয়েছি, আমার কাজিনদের ড্রেস ঠিক করে দিয়েছি, ওদের মেকআপ ঠিক করে দিয়েছি। আচ্ছা। অ্যান্ড আমি স্টুডেন্ট লাইফ থেকেই না কাজ করতাম। আমার ফ্যামিলি থেকে খুবই বাধা ছিল, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। লাইক আমার পুরা জয়েন্ট ফ্যামিলিতে আমি একটাই মেয়ে, চাচা ফুপুদের সবার আমি একটাই মেয়ে, অনেক প্রেশার, এবং আমি কোনো কাজ করতে পারবো না, আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হবে, যেটা আসলে হয়েছে। সো এরকম থাকতো। বাট তখন থেকে স্টুডেন্ট লাইফ থেকেই না যখন কোনো প্রোগ্রাম হতো আমরা তখন ওখানে যেতাম, যে এখানে আমি কীভাবে ইনভলভ হতে পারি সেটা দেখতাম। আচ্ছা ওদের ড্রেস লাগবে, ড্রেসটা আমি ডিজাইন করে দিতাম। সেখান থেকে দেখা যেত আমার একটা পকেট মানি চলে আসতো। বাসায় কখনো বলে নাই যে তুমি এটা করো, বাট নিজের জন্য আমি ওটা করতাম। তারপর তো ইউকেতে চলে গেলাম, লেখাপড়া কমপ্লিট করলাম, ওখানে জব করেছি, একদিনও বসে থাকি নাই। এই যে বললাম ওমেন কানেক্ট ফার্স্টে জব করেছি, মেরিগোরিতে জব করেছি, মানে যখন যেটা পেয়েছি আমি কাজ করেছি। দেশে ফেরার পরেও কাজ করেছি। এরপর দেখলাম আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই তখন তো আসলে একটা ক্যারিয়ার ব্রেক ছিল, বাট ওই সময়টাতে আমি বেসিক্যালি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করি। আচ্ছা। অ্যান্ড মনে হলো যে যেহেতু আমি বসে আছি, এটা আমি ঘরে বসে উইকলি 2 দিন ক্লাস করে আমি করতে পারছি, সো ওয়াই নট যে আমি একটা ডিপ্লোমা করে ফেলবো। সো দেন আই ডিড দ্যাট। এরপরে মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি। দেন আমি একদমই নিজের ডিজাইন নিয়ে কাজ করি। অ্যান্ড তখন বেশ কিছু র্যাম্পও করেছি, টিভিতে শো করেছি। অ্যান্ড 2017-এ এসে আমি মনে হলো যে ওকে, এখন আমি তাহলে এটাও শুরু করতে পারি, যেহেতু অনেক কাজ করছি আসলে, সো এটাও আমি শুরু করতে পারি, এখান থেকে তো হয়ে যায়। এবং আমি যখন একটা ড্রেস ডিজাইন করি সবাই অনেক থাকে না যে একটু বড় পরিসরে চায় যে আপু এই ড্রেসটা চাচ্ছি এরকম। সো আমার তো একটা গ্রুপ আছেই, ফ্যান্টাজিয়াম, দ্যাটস এ কম্বাইন্ড গ্রুপ। সো আমি বলবো যে ওটাও আমার উদ্যোগের একটা জায়গা। ফ্যান্টাজিয়ামের পরে আসলো রিদমিক, সো ওটাও আমার একটা উদ্যোগের জায়গা। সো ওখান থেকে আমি শোরুম নিলাম অ্যান্ড কাজ করতে শুরু করলাম অ্যাজ এ ডিজাইনার বা অ্যাজ এ এন্টারপ্রেনার। অ্যান্ড ওটাও বেশ ভালোই চলছে, করছি। সো এই তো। বা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন এবং সামনে আশা করছি আরো বেশ কিছু বিষয় মাথায় রেখে কাজ করবেন, কারণ এখন যারা আপনাদেরকে ফলো করছে আপনাদের পথে কিন্তু তারা হাঁটতে চাইবে সামনে। সো ওই বিষয়টা আসলে মাথায় রেখে আমরা আশা করব আপনারা কাজ করবেন। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। যেহেতু সাম্প্রতিক সময়ে ওয়ালমার্ট গল্পকথার সাথে যুক্ত হয়েছে, সে বিষয়ে যদি আপনার কাছে কিছু জানতে চাই। ওয়ালমার্ট গল্পকথা কথাটা আমি জানতে পারি, টিভিতে দেখেছি আপনাদের কিছু শোজ, অ্যান্ড এখানে এসে আরও ভালো মতন জানতে পারলাম। এবং এই উদ্যোগটাকে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি, মানে সাধুবাদ জানাই বাংলায় বলতে গেলে, যে তারা এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। আমাদের অলওয়েজ উচিত যে আমাদের দেশি জিনিসগুলোকে না আমরা যতটা পারি আমাদের প্রমোট করা, বিকজ আমাদের জন্য কিন্তু আমরাই আছি। আমি একদমই আসি কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে। ইউটিউবে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, আমাদের কন্টেন্ট কিন্তু মোরা লাইক আমরা সবচেয়ে বেশি দেখছি, বাট বাকিদের কিন্তু এটা হয় না। হ্যাঁ, ওদের জন্য সারা বিশ্ব দেখছে, আমাদেরটা কিন্তু আমাদেরকে শুরুতে দেখতে হয়। এবং দেশীয় পণ্যের সাথে সেজন্য আমাদের দেশীয় থাকতে পণ্যটাও হবে। সেরকম, আমাদের দেশীয় পণ্যটাকে যদি আমরা নিয়ে না আসি সামনে, আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে না আসি, তাহলে আসলে হবে না। সো আমাদের সবারই উচিত এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করা, সমাদর করা। সো আমি এই জিনিসটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করছি যে তারা এরকম একটা জিনিস শুরু করেছে, এবং দেশীয় ইলেকট্রনিক জিনিসগুলো আমরা হাতের মুঠোয় পাচ্ছি, এবং আমার মনে হয় যে খুব রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি। যে আমরা বাইরে থেকে না আনি, আমাদের তো অনেক তখন কস্টিং বেশি পড়ে যায় বাইরে থেকে আনলে। দেশে আমরা সেটা কম খরচে একটা ভালো জিনিস পাচ্ছি, কেন না, ওয়াই নট যে আমরা আমাদের দেশি প্রোডাক্ট ইউজ করব। অনেক ধন্যবাদ রিফাত আপু, এবং আশা করছি সামনে আবারও বসে আরো গল্প করব, যে গল্পগুলো এবার বাকি থেকে গেল। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার এই আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন, এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন।